তাদের রুম দেখিয়ে দিল। রুমে গিয়ে বিথি আরিয়ানকে বলল, শোন, এটা কিন্তু তোর বাড়ি না, এটা আমার বাড়ি। জি ম্যাম, আমি জানি যে এটা আপনার বাড়ি। ভেরি গুড, এইভাবে আমার সাথে কথা বলবি। বয়েই গেছে আমার এভাবে কথা বলতে। মোটেও আমি এভাবে কথা বলবো না। এইভাবে কথা না বললে তোর ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। বিথি ঝগড়া করতেছিল। এদিকে আরিয়ান দরজার দিকে তাকিয়ে দেখলো বাইরে থেকে বিথির বাবা তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখা মাত্র আরিয়ান বিথিকে শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে কানে কানে বলতে লাগলো, তোমার বাবা বাইরে দাঁড়িয়ে আছে, ঝগড়া করো না, নইলে তোমার বাবা কষ্ট পাবে। তুমিও আমার মতো অভিনয় করো। আরিয়ানের কথা শুনে বিথি ও আরিয়ানকে জড়িয়ে ধরলো। এটা দেখে বিথির বাবা হাসতে হাসতে বাইরে গিয়ে বিথির মাকে বলল, জানো বিথির মা, মেয়ে আর মেয়ের জামাইকে ডাকতে গিয়েছিলাম তাদের রুমের সামনে। হ্যাঁ, তো কি হলো? আসে না ওরা? আর বলো না, গিয়ে তো আমি লজ্জা পড়ে গেছি। কেন, কি হলো আবার? রুমের সামনে গিয়ে দেখলাম ওরা দুজন। ওরা দুজন কি বলে? তুমি আর আমি বিয়ের পরে যা করতাম ওরা তাই করতেছে। তুমিও না পুরো বয়সে ভীমরতি ধরেছে না? আরে আমি কি ইচ্ছে করে গিয়েছি নাকি? আমি তো ডাকতে গিয়েছি, গিয়ে দেখি এই অবস্থা, সাথে সাথে আমি চলে আসলাম। এখন চুপ করো, নাইলে ওরা কথা শুনতে পারবে, তখন আবার লজ্জা করে যাবে। যাক, আমার মেয়েটা তো সবকিছু মানিয়ে নিতে পারছে, এটাই অনেক। আর ছেলেটাও ভালো, তোমার বদমেজাজি রাগের মেয়েটাকে ঠিকই সামলে নিতেছে। ঠিক বলেছো, ছেলেটা অনেক ধৈর্যশীল একটা মানুষ। বিথির মা আর বাবা কথা বলা শেষ না করতেই বিথি আরিয়ান খাওয়ার টেবিলে চলে আসলো। তার খেতে খেতে অনেক গল্প করলো। খাওয়া শেষ হয়ে গেলে বিথির ছোট বোন বিথিকে বলল, আপু ভাইয়া, আমি আর তুই আজ আমাদের সামনে যে বাগানটা আছে ঘুরতে যাব। অনেক মজা হবে। খাওয়া দাওয়া করেই চল, রেডি হয়ে আমরা বের হই। বোনের কথা শুনে বিথি বলল। না, কোথাও যাব না। তখন আরিয়ান বলল, কেন যাব না? আমরা ছোট মানুষ, আবদার করেছে, অবশ্যই যাব। আপনি গেলে যান, আমি যাব না। না না আপু, তুইও চল প্লিজ। তুই না গেলে মজা হবে না। প্লিজ আপু চল। আরে তোমার বোনকে অত জোর করতে হবে না, ও এমনি যাবে। তুমি যাও, রেডি হও গিয়ে। আরিয়ানের মুখে এমন কথা শুনে বিথি আরিয়ানকে রুমে নিয়ে এসে বলল, তুই বেশি পাকনা হয়ে গেছিস, তাই না? তোকে কে এত বাল পাকনা কথা বলতে বলেছে? তুই যা ঘুরতে, আমি কোথাও যাব না। আর শোন, আমার বিষয়ে বেশি নাক গলাবি না। ভাগ্যিস আমার মা বাবা ছিল, তাই তোকে কিছু বললাম না, নইলে কানের নিচে একটা ঠাস করে চড় মেরে দিতাম। বিথির এই কথা শুনে আরিয়ান বলল, সে তুমি চর মারবে না কি করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মাথায় রেখো, যতবার চর মারবে ততবার কিন্তু। কতবার কি কি করবি তুই? ততবার কি দেখাবো? দেখা দেখি কি করবি? মারবি আমাকে? মার। না না, কি বলো এসব? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তাকে কি আমি মারতে পারি? আমার সামনে থেকে সর, না হলে তোর ওই জায়গায় লাথি মারবো। আরে না, ভুলেও এই কাজ করবা না, ওখানে লাথি মারলে কিন্তু আমি মরে যাব। আমি তো ওটাই চাই যে তুই মরে যা। তুই মরে গেলেই তো আমি ভাবছি। ওইটাই তো মেয়েদের একমাত্র শান্তির জায়গা। তুমি তোমার ভালো বুঝতে পারতেছো না। আমি আমার ভালো অবশ্যই বুঝি। আমি তোর সাথে থাকলে আমার যে কোনো ভালো হবে না, এটা আমি খুব ভালোই বুঝতে পারতেছি। বেশি কথা না বলে যাও, রেডি হও, এখন তোমার বোনকে নিয়ে বের হব। চরিত্রহীন লোক, এখন আবার আমার বোনের দিকে নজর গেল নাকি তোর? সি সি সি, কি কথা বলো? তোমার বোন মানে আমারও ছোট বোন না? তোর মতো একটা চরিত্রহীন শুয়োরের বাচ্চার আবার ছোট বোন আছে নাকি? বিথির মুখে এমন কথা শুনে আরিয়ান বিথিকে জড়িয়ে ধরে বিছানার উপর পড়ে গেল। আর বিথি বারবার আরিয়ানকে বলতেছে, আমার উপর থেকে সর, আমার কিন্তু ব্যথা লাগতেছে। আরিয়ান তখন বিথিকে বলল, ভালোই ভালোই রেডি হও, নইলে কিন্তু গোসল করার ব্যবস্থা করে দিব। এই অবস্থায় বিথির বোন রেডি হয়ে তাদের রুমে আসলো। এসে দেখলো তারা দুজন বিছানার উপর শুয়ে আছে। বিথির গায়ের উপর আরিয়ানকে দেখে বিথির বোন লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেল। তখন আরিয়ান বিথিকে বলল, এখন বলো, ভালোই ভালো রেডি হইবা কিনা? কতবার বললাম রে ভাই, আমি যাব না, তুই যা। ঠিক আছে, আমিও যাব না, দাঁড়া দরজা বন্ধ করে দিয়ে আসি। দরজা বন্ধ করবি মানে? মানে বোঝো না তুমি? না গেলে আমিও কোথাও যাব না, আর দরজা বন্ধ করে দিয়ে আসি। যাবি না ঠিক আছে, এখানে দরজা বন্ধ করার সাথে কি সম্পর্ক? লুডো খেলবো তোমার সাথে, আর দরজা খোলা রেখে খোলা যাবে না। লাথি খাওয়ার আগে এখান থেকে যা, আমাকে রেডি হতে দে, আমি রেডি হতে চাই।
এই তো লক্ষ্মী বইয়ের মতো কথা, যাও রেডি হয়ে আসো। রেডি হয়ে তারা তিনজন ঘুরবার জন্য বের হলো। বাগানটা খুবই সুন্দর ছিল, চারিদিকে ফুলের গাছ, ওয়েদারটা সুন্দর ছিল। তখন বিথি বোন বিথিকে বলল, আপনি তোর আর ভাইয়া ছবি তুলে দিই। এই কথা শুনে বিথি বলল, দেখ আমার কিন্তু এখন মেজাজ উঠতেছে ঘুরতেছে। আসার বায়না ধরেছিলি, ঘুরতে এসেছি, এখন আমি ছবি তুলতে পারবো না। আপু এমন করিস কেন, একটু ছবি তো ওঠা প্লিজ। বললাম নাম সব, উঠবো না, তুইও যা। আরে বাদ দাও, তোমার বোনকে এত জোর করতে হবে না। এসো তুমি আর আমি ছবি উঠি। আরিয়ানের কাছে এমন কথা শুনে বিথি ভাবলো, ওর তো চরিত্রের সমস্যা আছে, ওবার আমার বোনের সাথে ছবি উঠবে না। বাবা আমি চাই, গিয়ে ছবি তুলেই বোনকে গিয়ে বলো, নে আমি এসেছি, আমাদের ছবি তোল। কি রে আপু, একটু আগেই না ছবি উঠবে না ছবি উঠবে না বলে খুব রাগ দেখালি, আর এখন যেই ভাইয়া বলেছে ভাইয়া আর আমি ছবি উঠাবো, তখনই তুই এসে বলতেছিস তুই ছবি উঠাবি। তোমার বোন আসলে জেলাস হচ্ছে, তার জামাই অন্য একটা মেয়ের সাথে ছবি উঠবে, বিষয়টা কেমন দেখায় না? হচ্ছে তো সেরকমই। কি রে আপু, তুই কি তোর জামাইয়ের পাশে তুই ছাড়া কাউকে সহ্য করতে পারতেছিস না নাকি? উফ, তোরা থামবি, আমার রাগ হচ্ছে কিন্তু এখন। আমি কিন্তু চলে যাব এখান থেকে। আরে না না না, সরি, আর কেউ আপনার রাগ উঠাবে না, এখন নেন ছবি উঠি। নে তোরা পাশাপাশি দাঁড়া। নে দাঁড়িয়েছি, এখন তোল। এই আবার কেমন দাঁড়ানো, আশেপাশে একটু তাকিয়ে দেখ ওরা কিভাবে ছবি উঠাইতেছে, একে অপরকে জড়িয়ে ধরে হাত ধরে কত সুন্দর সুন্দর করে ছবি উঠতেছে, আর তোরা মাঝখানে আকাশ পাতাল ফাঁকা রেখে দুজন দাঁড়িয়ে আছিস। ঠিকই তো বলেছে ও। তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। একদম আমার কাছে আসার চেষ্টাও করবি না। এটা কি ধরনের অসভ্যতা বিথি? বাইরে বের হয়েও তুমি এরকম ব্যবহার করবে? তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে দেখবি আমি কি করে পাবলিক ডেকে নিয়ে এসে তোকে গণধোলাই খাওয়াবো। বুঝলাম না তো, বাড়ি থেকে বের হওয়ার সময়ও দেখলাম দুজন খুব জোরাজোরি করতেছ, বাড়ি থেকে বের হয়ে আবার কি হলো? আসলে তোমার আপু না বাড়ি থেকে বের হতে চাইনি, সারাদিন আমাকে নিয়ে রুমে থাকতে চাইছিল, আমি জোর করে নিয়ে আসলাম, তাই রাগ হয়েছে আর কি। ভাইয়া এই কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। আরিয়ান তুই কিন্তু বেশি বেশি বলতেছিস। আরিয়ান বিথির হাত ধরে বিথিকে জড়িয়ে ধরে বিথির বোনকে বলল, নাও এবার ছবি তোলো। বিথির বোন তাদের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিল। তারপরে তারা একটু ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে আসার পর আরিয়ান বিথির বাবাকে ডেকে বলল, আঙ্কেল বাড়িতেও যাইতে হবে, এবার অফিসে ছুটি নিয়েছিলাম, ছুটিও শেষ, তাহলে আমাদের ব্যবস্থা করেন। হ্যাঁ বাবা, কালকে তোমরা চলে যেও। চলে যাব মানে? আমি কোথাও যাব না বাবা। কোথাও যাবে না মানে? তোমার স্বামীর বাড়ি ওইটাই এখন থেকে তোমার নিজের বাড়ি। ওটা আমার বাড়ি হতে যাবে কেন? এইটা আমার নিজের বাড়ি। সরি, এটা তোমার নিজের বাড়ি নয়, এখন থেকে তোমার স্বামীর বাড়ি তোমার নিজের বাড়ি। এ বাড়িতে তোমার কোনো জায়গা নাই। তুমি এত বড় কথা বলতে পারলে বাবা আমাকে? কষ্ট হলেও কথা এটাই সত্যি। তার বাবার এরকম অপমানজনক কথা শুনে বিথি রাগান্বিত হয়ে আরিয়ানের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে আরিয়ানকে বলল, তাড়াতাড়ি জিনিসপত্র গোছা, তোর বাড়িতে যাব। এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। এই কথা শুনে আরিয়ান বলল, আরে তুমি রাগ করতেছো কেন? তোমারই তো বাবা। আরিয়ান মেজাজটা গরম করিস না। তুই যাবি কি না যাবি না? যাবো না কেন? অবশ্যই যাব, চলো রেডি হও। রেডি হয়ে তারা বিথির বাড়ি থেকে আরিয়ানের বাড়িতে আসলো। আরিয়ানের বাড়িতে আসার পর আরিয়ানের মা আরিয়ানকে জিজ্ঞেস করলো, কি রে বাবা, এত তাড়াতাড়ি চলে আসলি যে, কোনো সমস্যা হয়েছে কি? না না, কোনো সমস্যা হয়নি, তোমার বৌমা নাকি এই বাড়িতে থাকতে ইচ্ছে করতেছে না। কি বলিস বাবা, বাবার বাড়িতে গেছে আর থাকতে ইচ্ছে করতেছে না কেন? ওই বাড়িতে আমার সাথে সময় কাটাতে পারতেছে না তো ঠিক মতো, তাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, রুমে যা। রুমে গিয়ে বিথি রেগে আরিয়ানকে বলল, তোর মায়ের কাছে মিথ্যে বললি কেন? তোর সাথে আমি সময় কাটানোর জন্য ও বাড়িতে চলে আসলাম। আরিয়ান তখন বলল, এই কথা না বলে কি বলতাম যে তুমি ঝামেলা করে চলে এসেছো? তোমার মাথার ভিতরে দেখি কিছুই নেই, গোবর আছে শুধু, বলদ একটা। শোন, আমি ঘুমাইলাম, কাল সকাল থেকে অফিস আছে। ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি, আমিও ঘুমাবো। তুইও ঘুমাবি মানে? চুপচাপ নিচে ঘুমা। আরে না, নিচে আমার ঘুম ধরে না। তাহলে তুই উপরে থাক, আমি নিচে ঘুমাচ্ছি। না, তোমাকে নিচে ঘুমাতে হবে না, থাক, আমি ঘুমাবো না। বিথি বিছানার উপরে আর আরিয়ান নিচে শুয়ে পড়ল। লাইট অফ করে দিল
তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে বিথির চিৎকার দিয়ে উঠল। চিৎকার শুনে আরিয়ান, কি ব্যাপার, এত চিৎকার করে উঠেছো কেন? আগে লাইট অন কর তাড়াতাড়ি। কি হয়েছে এবার বলো। কিরে, ঘুমের ঘোরে হঠাৎই আমার মনে হলো যেন আমার গায়ের উপর দিয়ে কিছু একটা বিড়বিড় করতেছে। আমি নিচে ঘুমাচ্ছি, আমার গায়ের উপর দিয়ে কিছু বের করতেছে না। তুমি উপরে ঘুমাইছো আর তোমার গায়ের উপর দিয়ে বের করতেছে আজাইরা কথাবার্তা রাত করে। বিশ্বাস করা, মিথ্যা কথা বলতেছি না। বুঝলাম মিথ্যা বলতেছো না, কিন্তু কই কিছুই তো আমি দেখতে পারতেছি না। এখানেই ছিল, চলে গেছে হয়তো। হ্যাঁ ভালোই হয়েছে, এখন যাও ঘুমাও। লাইট অফ করিস না, অনই থাক আজ। আচ্ছা অফ করলাম না, এবার ঘুমাও। আরিয়ান নিচে গিয়ে ঘুমিয়ে পড়ল। একটু পরে বিথি দেখলো বিছানার উপর আরশোলা হাঁটতেছে। এটা দেখার সাথে সাথে বিথি চিৎকার দিয়ে লাফ দিয়ে নিচে নেমে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান ভয় পেয়ে বলে উঠল, আরে কি হয়েছে, এভাবে নিজে থেকে আমাকে জড়িয়ে ধরছো যে? আমার বিছানার উপর আরশোলা। কোথায় আসলা দেখি, কই এখানে তো কিছুই নেই। এইখানেই ছিল, বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখলাম। এখান থেকে হাঁটাহাঁটি করতেছে। শুধু তুমি দেখলে হবে, আমাকে তো দেখতে হবে। কই দেখছি, আমাকে দেখাও। সত্যি তো, এখানেই তো ছিল, কই গেল? এমনি বললেই তো হয়, তোমাকে ছাড়া আমার ঘুম ধরতেছে না, আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে, তা না বলে এত বাহানা করতে হবে কেন? শোন, আমার তোকে জড়িয়ে ধরার কোনো ইচ্ছে নেই, কিন্তু সত্যি এখানে আসলে ছিল। আচ্ছা এখন তো নেই, এখন যাও ঘুমাও, আমাকে ঘুমাতে দাও। না, আমি আর ওখানে ঘুমাবো না, আমি এখানেই ঘুমাবো। আচ্ছা তুমি এখানে ঘুমাও, তাহলে আমি উপরে গেলাম। উপরে যাইবা মানে? উপরে যেতে হবে না, তুই আমার সাথে ঘুমা। সত্যি আমি তোর সাথে ঘুমাবো? হ্যাঁ ঘুমাগা, শুধু ঘুমাবি, ঘুমাতে বলছি। এর মানে এই নয় যাতে উল্টাপাল্টা কিছু একটা করবি। আরে না, কি যে বলো, কি করব? আসলে দেখে আমার খুব ভয় লাগে। আচ্ছা এখন তো আমি আছি, আসলে দেখলে মেরে ফেলবো নি, তুমি ঘুমাও। শোন, তুই ঘুমাস না প্লিজ, আগে আমি ঘুমাই, তুই জেগে থাক। মানে কি তুমি ঘুমাইবা আর আমি জেগে জেগে তোমাকে পাহারা দিব? এত রাতে এমন করিস না প্লিজ, আগে আমি ঘুমাই। আল্লাহ কি মুসিবতে পড়লাম। ঠিক আছে ঘুমাও, জেগে আছি। আরিয়ানকে জাগিয়ে রেখে বিথি ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত বিথিকে দেখতে এত সুন্দর লাগতেছে। আরিয়ান মুগ্ধ হয়ে বিথির দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ লাইটটা অফ করে দিয়ে আরিয়ান বিথির ঘাড়ে তার মাথাটা রাখলো। বিথির হাতের ভিতর তার হাতটা দিল। বিথির গলায় নিচ দিয়ে আরিয়ান তার ঠোঁটের আলতো পরশ দিল। বিথি বুঝতে পারলো আরিয়ান তার শরীরে স্পর্শ করতেছে। বুঝতে পেরেও সেও কিছু বলতে পারতেছিল না। আরিয়ান আস্তে আস্তে বিথির সারা শরীর কিস করলো। বিথির তখন ঘুম ভেঙে গেল। আরিয়ানকে জিজ্ঞেস করলো, আরিয়ান কি করছো এটা? তোমার না আমাকে পাহারা দেওয়ার কথা? পাহারাই তো দিচ্ছি তোমাকে। এটা কেমন পাহারা দেওয়া? তো কাছে এসেছো কেন তুমি? তুমি এতটা বেশি সুন্দর, তোমার দিকে তাকিয়ে থাকতে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। তুমি কি আমাকে ভালোবাসো? খুব বেশি ভালোবাসি। তাহলে আসো, আমার আরো কাছে আসো। আরিয়ান বিথির আরও অনেকটা বেশি কাছে গেল। সারা রাত্রি তাকে অনেক আদর করলো। দুজন মিলে অনেক এনজয় করলো। সকালে ঘুম থেকে উঠে বিথি দেখলো তার শরীরে কোনো জামা কাপড় নেই। আরিয়ানের গায়েও কোনো জামা কাপড় নেই। অগোছালো হয়ে আছে রুমটা। বিথি দেখে অবাক হয়ে গেল। এটা কি হয়েছে রাতে? কি হয়েছে আমার সাথে? এসব ভেবে সে অনেক কান্না করতে শুরু করলো। তখন আরিয়ান জেগে গিয়ে বিথিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বিথি, সকাল সকাল এভাবে কান্না করতেছো কেন? কান্না করবো না মানে? তুই কি করছিস রাতে আমার সাথে? কই কি করেছি? কিছুই তো করিনি। কিছু করিসনি? তাহলে আমার শরীরের জামা কাপড় কোথায় গেল? আর তুই এইভাবে আমাকে জড়িয়ে ধরে আছিস কেন? আরে মনে নেই তোমার, আগে তুমি আমাকে কাছে টানলে তাই তো আমি তোমার কাছে গেলাম। দেখো, একদমই মিথ্যা অপবাদ দিবে না আমাকে। আমি কখনোই তোমাকে আমার কাছে টানি নাই। টেনেছো? তোমার মনে পড়তেছে না হয়তো, মাথা ঠান্ডা করে মনে করো, দেখো মনে পড়ে যাবে। আমি আসলে দেখে ভয় পাই, তাই তোকে একটু জেগে থাকতে বলেছিলাম, আর তুই আমার সুযোগের সদ্ব্যবহার ওইভাবে নিলি। দেখো বিথি, যা হয়েছে আমাদের মধ্যে তোমার ইচ্ছাতেই হয়েছে। ও এখন আমার ইচ্ছেতে হয়েছে না? বুঝেছি, এখন তোমার মাথা ঠিক নেই, তাই তুমি এসব উল্টাপাল্টা কথা বলতেছো। যা উঠে ফ্রেশ হও, আমাদের আজ অফিসে যেতে হবে। বিথি বিছানা থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে অফিস ড্রেস পরে রেডি হলো। আরিয়ান রেডি হলো। তার দুজনেই সকালে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হলো। অফিসে যাওয়ার পর সবাই বিথি আরিয়ানকে কনগ্রাচুলেশন জানালো। তাদের বিয়ের জন্য সবাই আরিয়ানকে বলতেছিল, কায়দা করে অফিসে বসকে বিয়ে করে বউ বানিয়েছে আলী। সবার মুখে এমন কথা শুনে বিথির প্রচুর রাগ হচ্ছিল। রাগান্বিত হয়ে তার চেয়ারে গিয়ে বসলো। বসে বসে ভাবতেছিল কিভাবে আরিয়ানকে
শাস্তি দেওয়া যায়, কিভাবে শায়েস্তা করা যায়। ভাবতে ভাবতে বিথি আরিয়ানকে ডেকে পাঠালো।